আর মাত্র কয়েক ঘন্টা বাকি, মুখোমুখি ২০টি দেশ। প্রস্তুত আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, এশিয়া আর আফ্রিকা মহাদেশ। না, কোনো বিশ্বযুদ্ধের কথা বলছি না, বলছি টি-20 বিশ্বকাপ 2024-এর কথা। স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে নিবেদিত ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, SSRM স্টিল ও এডিএন টেলিকম। আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব। আজ আমাদের সাথে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং সঙ্গীত শিল্পী তাসনিম আনিকা। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে এবং আমাদের এই আয়োজনে। শুরুতেই যাব হাবিবুল বাশার সুমন, আপনার কাছে প্রথমবারের মতো মার্কিন মূলকে একটি বিশ্বকাপ আয়োজন হতে যাচ্ছে। কেমন মনে হচ্ছে এবারের আয়োজনটা? কতটুকু উন্মাদনা আরো ছড়াতে পারে? আপনার ফার্স্ট লাইনটা আমার খুব পছন্দ হয়েছে। এবার সব মহাদেশের মধ্যে খেলা হচ্ছে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া বা এশিয়া। ইউজুয়ালি আমরা কিন্তু এতগুলি কন্টিনেন্টের একসাথে দেখি না। ক্রিকেটটা তো আসলে ফুল টেস্ট নেশন 10টা, কিন্তু ইউরোপের টিম আমরা খুব কম দেখি। এবার আসলে আফ্রিকার টিম আগে দেখেছি, সাউথ আফ্রিকা দেখেছি, বাট কিছু নতুন দল দেখতে পাচ্ছি, নামিবিয়া, উগান্ডা। এই বছর আসলে আমার মনে হয় বিশ্বকাপটার মূল থিমটা আসলে এবার বিশ্বকাপটাই 20টি দল খেলছে। কিছু দল একদম নতুন, বাকি দলগুলিও ভালো ক্রিকেট খেলছে। আই থিঙ্ক ইটস এ গুড ওয়ার্ল্ড কাপ। এবছর ওয়ার্ল্ড কাপটা ভালো হবে। আমার মনে হয় যে ক্রিকেটার বিশ্বায়নে যে কথাটা বলে থাকি আমি, আমার মনে হয় দিস ইজ এ পারফেক্ট স্টেজ। আমার মনে হয় খেলাটা আমরা খুব এনজয় করবো। যদিও একটা খেলা হচ্ছে ইউএসএতে, একটা খেলা ওয়েস্ট ইন্ডিজে, বাট আমার মনে হয় এবার টাইম টেবিলটাও খারাপ না। একটা তো আর্লি মর্নিং, বাট পরেরটা কিন্তু খুব সুন্দর সময়, আমাদের জন্য কিন্তু খুব সুবিধাজনক একটা সময় হচ্ছে। আনিকা, তাসনিম আনিকা, আপনার কাছে যাব। এবারের বিশ্বকাপটা কেমন মনে হচ্ছে? কোন দলের দিকে বাংলাদেশ ছাড়া কোন দলের খেলাটা আপনি ফলো করবেন? ওয়েল, অফকোর্স বেশি ফলো করব বাংলাদেশকে, কারণ অবশ্যই যত যেটাই হোক না কেন দিন শেষে আসলে আমরা সবাই চাই এবং খেলা দেখতেই বসি যে নিজের দেশটা যেন জিতে আসে। অবশ্যই। তো তাছাড়া পাশাপাশি আমি ইন্ডিয়ার খেলা দেখতে চাই এবং অফকোর্স অস্ট্রেলিয়ার। ইন্ডিয়া ফেভারিট টিম এবং তারপরে অস্ট্রেলিয়া। এছাড়া কিন্তু আমি আপনাকে আরেকটু বলি, এবারের ওয়ার্ল্ড কাপে কিন্তু প্রথমবারের মতো একটা ড্রপ ইন পিচ কিন্তু তারা তৈরি করেছে ইউএসএ, এবং তারা যে স্টেডিয়ামগুলো তৈরি করেছে খুব কম সময়ের মাঝে প্রস্তুতি নিয়ে 106 দিনের মাঝে কিন্তু পুরো একটা নতুন নিউ ইয়র্কের স্টেডিয়াম তারা তৈরি করে ফেলেছে। আমরা একটু এটার একটা ডকুমেন্টারি আমরা ফুটেজ দেখতে চাবো। রেডি ছিল না ওরা। রাইট, হাবিবুল বাশার সুমন, দেখছিলেন মানে প্রযুক্তির ব্যবহারটা আসলে ক্রিকেটে যেভাবে চলে এসেছে, এটাকে কেমন দৃষ্টিতে দেখছেন? কারণ আমি যেমনটা বলছিলাম যে 106 দিন মাত্র, খুবই কম সময়, একদম এত কম সময় পুরো একটা স্টেডিয়াম দাঁড় করিয়ে ফেলেছে। আমরা দেখছিলাম গত 1-2 দিনে আমাদের অধিনায়ক শান্ত এবং রোহিত শর্মা সবাই খুবই আশ্চর্য হয়ে গিয়েছেন। ইভেন গতকালকে বিরাট কোহলি কিন্তু মাত্র নিউ ইয়র্কে এসেছেন, এসে বলছেন যে ইটস আনবিলিভেবল। ইট ইজ আনবিলিভেবল টু বি অনেস্ট। আমিও কিন্তু যখন 3 মাস আগে মাঠটার চেহারা দেখেছিলাম, যখন শুনেছিলাম যে এখানে খেলা হবে, আই থট দ্য আইসিবি মেড এ হিউজ মিস্টেক্স। ওয়ার্ল্ড কাপের মধ্যে খেলা এখানে হতে পারে না, অসম্ভব। 3 মাসের মধ্যে এটা করা সম্ভব না। অবভিয়াসলি টেকনোলজি যেভাবে তারা এই 3 মাসের মধ্যে মাঠটা প্রস্তুত করেছেন, জাস্ট অ্যামেজিং। তখন তো কিছু ছিল না, জাস্ট নাথিং দেয়ার। সেই মাঠটাকে তৈরি করেছে। ওরা তো একদমই ক্রিকেট খেলেই না, বলা যায় যে ওরা বেসবলটা বেশি খেলে, বাস্কেটবলটা বেশি খেলে। এটা অ্যাকচুয়ালি বেসবল গ্রাউন্ড, সেটাকেই আসলে ক্রিকেট গ্রাউন্ডে কনভার্ট করেছে।
তো যেহেতু বেসবল উইকেট ছিল না, আর একটা উইকেট প্রিপেয়ার করতে কিন্তু অনেক সময় লাগে, সেহেতু তারা ওই কনসেপ্টে গিয়েছেন, ড্রপ ইন পিচ কনসেপ্ট, উইচ ইজ নট ব্যাড। সেটা ছাড়া আসলে কোনো অপশন ছিল না, বাট যেভাবে কাজটা করেছেন ইট জাস্ট ফ্যান্টাস্টিক, আনবিলিভেবল। এক্স্যাক্টলি। দলগুলো এই মাঝে তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে, কালকে থেকেই শুরু হচ্ছে ম্যাচগুলো। এবারে যে টিমগুলো 20টি দল খেলছে বলছিলেন, কোন দলকে মনে হচ্ছে এবারে মানে একটা চমক দেখাতে পারে? আই হোপ যে দলটার নাম বাংলাদেশ হবে, সেটা হলে তো খুব দেখুন টি-20 ফরম্যাটে কিন্তু যে কোনো দলই আসলে চমক দেখাতে পারে। কিছু দল তো আমরা জানি যে দলগুলি ভালো করে আসছে, যে দলগুলি ভালো করার সম্ভাবনা খুব বেশি। টিম লাইক অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দিজ আর সিজন টিম, তাদের টিমে পারফর্মার বেশি, তারা টপ লেভেলে এসে ভালো ক্রিকেট খেলেন। নিউজিল্যান্ডও কিন্তু চ্যাম্পিয়ন হওয়া ছাড়া বাকি সবগুলি কাজ ঠিকমতো করেন যখন বিশ্ব ওয়ার্ল্ড কাপ খেলতে আসেন। ইন্ডিয়াকে আপনি কখনোই বাইরে রাখতে পারবেন না, বিকজ ইন্ডিয়ার সব ফরম্যাটে খুব ভালো দল, তাই এই মুহূর্তে তাদের হাতে রিসোর্সও অনেক। তো সব মিলিয়ে এই দলগুলি আসলে সম্ভাবনা বেশি। আই থিঙ্ক ওয়েস্ট ইন্ডিজও আরেকটা দল, যদিও তারা রিসেন্টলি 50 ওভার ফরম্যাটের ওয়ার্ল্ড কাপে নিজেদের সুযোগটা হারিয়েছেন, চান্স পাননি, বাট টি-20 ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ এখনও খুব স্ট্রং টিম। এবং ড্যারেন সামি কিন্তু এবার কোচ হয়ে একদিক থেকে নেতৃত্ব দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের। আরেকটু ছোট আমার জিজ্ঞাসা ছিল, বা যেহেতু বলছেন বাংলাদেশকে আমরা অবশ্যই চাইবো বাংলাদেশ যেন চমকটা দেখাতে পারে, এই জায়গাটাতে এই প্রশ্নটা যে আমরা কিন্তু প্রথম আসর থেকে অংশগ্রহণ করছি, প্রথম আসর থেকে অংশগ্রহণ করার পরে আমাদের যে পারফরমেন্সের ধারাবাহিকতা, সেই অনুযায়ী আমরা কি আসলে এগোতে পেরেছি? সেই জায়গায় যদি আমরা দেখি আফগানিস্তান, তারা কিন্তু সবগুলো আসরে খেলেনি, তারা কিন্তু এখনও টি-20তে অনেকে বলছেন, সাবেক ক্রিকেটাররা, সাবেক গ্রেট ক্রিকেটার্সরা বলছেন যে এবার সেমিফাইনাল হয়তো বা আফগানিস্তানও চলে আসতে পারে। বাংলাদেশের আমরা মানে পিছিয়েটা আসলে কোন জায়গাটায় আছি? আমরা টি-20 ফরম্যাটে আসলে পাওয়ার হিটিংয়ের দিক দিয়ে অনেক পিছিয়ে আছি এখনও। আমাদের বোলিংটা রিসেন্টলি খুব ইমপ্রুভ করেছে, বোলিংয়ে একটু আমরা পিছিয়ে ছিলাম। আমার মনে হয় যে টি-20তে ক্রিকেট আমাদের যেটা মূল কনসার্ন, মূল প্রবলেম, আমরা শুরু থেকে যেটা ফেস করে আসছি, আমাদের আসলে অত পাওয়ার হিটার নেই। আর এখন টি-20 ক্রিকেটটা তো ডিফারেন্ট হয়ে গেছে, এখন তো 200 রানের খেলা আমরা হরহামেশাই দেখতে পাচ্ছি, প্রায় দেখা যায়। আমাদের ক্রিকেটার আসলে 160-170-র জন্য খুব ভালো আমাদের টিমটা, যেটা ওয়ার্ল্ড ক্রিকেট খেলতে আসলে। দেখুন, আমরা বাইলেটারাল যখন সিরিজ খেলি তখন কিন্তু দেখবেন বাংলাদেশ ক্রিকেট টি-20তে এগিয়েছে, বাইলেটারাল সিরিজের আমরা কিন্তু ভালোই খেলি, বাট ওয়ার্ল্ড কাপ স্টেজে এসে ডেফিনেটলি আমাদের তখনই আসলে ফারাকটা দেখা যায় যে অন্য দলগুলোর সাথে আমাদের। এটা কি শুধু পাওয়ার হিটিং এই কমতিটা, নাকি আমাদের পুরো কৌশলগত দিক থেকে, প্ল্যানিং এর দিক থেকে আমরা কি একটু পিছিয়ে আছি? আমরা কিন্তু টপ কোচেস নিয়েই কাজ করে বাংলাদেশ, ওয়ার্ল্ডের বেস্ট কোচরাই কিন্তু বাংলাদেশে কাজ করে। সো আমার মনে হয় প্ল্যানিংয়ের খুব সমস্যা, প্র্যাকটিক্যালি আমার যেটা মনে হয় আমাদের সমস্যা আসলে স্কিলে। আমরা টি-20 খেলার মতো স্কিলফুল নেই। আপনি যদি দেখেন যখন ওয়ার্ল্ডের ফ্রাঞ্চাইজি ক্রিকেট হয়, বাংলাদেশের খুব বেশি খেলোয়াড় কিন্তু সেখানে ডাক পান না, সব ফ্রাঞ্চাইজি। দ্যাট মিনস যে আমাদের টি-20 অন্য দেশগুলি মনে করে, অন্য দেশের ফ্রাঞ্চাইজিগুলো মনে করে যে আমাদের টি-20 ফরম্যাটে অত কার্যকরী খেলা নেই, আমরা অতটা কেপেবল হতে পারি না, আমাদের অত স্কিলফুল প্লেয়ার নেই। সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমান ছাড়া তো খুব বেশি খেলার টি-20 অন্য ফ্রান্সাইজি দলে খেলেন। ইট মিনস আমাদের আসলে স্কিলে একটু সমস্যা আছে। টি-20 ফরম্যাটে ভালো করতে যে স্কিলটা, স্ট্রাইক রেট একটা অনেক বড় ব্যাপার, ইম্প্যাক্ট রাখার অনেক ব্যাপার, সেদিক থেকে আমরা এখন অনেক পিছিয়ে আছি। রাইট, বাংলাদেশ নিয়ে আমরা আরো কথা বলবো। অনেকক্ষণ ধরে আমাদের আনিকা আপু আমাদের সাথে বসে আছেন। বিশ্বকাপ শুরু হচ্ছে, একটা উৎসব আমেজ, একটা গান না হলে কিন্তু হয় না। এটা তো অবশ্যই। এবং সবচেয়ে বেশি মজার বিষয় হচ্ছে যে যখনই বিশ্বকাপ শুরু হয় তখন হচ্ছে ডিবিসিতেও আমার আসা শুরু হয়, এবং এটার জন্য আসলে আমি অপেক্ষা করি যে কখন আসবো, কখন সবার সাথে দেখা হবে। তো গতবার যখন ওয়ার্ল্ড কাপ চলছিল তখন তো আমি বাংলাদেশকে ইন্সপায়ার করার জন্য একটি গান করেছিলাম, এবং যেটা হয়েছে ওই গানটা করার পর থেকে বাংলাদেশ একবারও জিতে নেই। যখন এই গানটা আমি আপলোড করতাম তখনই সবাই ওখানে নিচে এসে কমেন্টে লিখতো যে আপনার এই গানের জন্য বাংলাদেশ এখন একবার। তাহলে এবার আমরা গানটা পাল্টে ফেলে দেখি, বাংলাদেশে এই গানটা এবার করি, গুড লাক নিয়ে আসে নাকি? এক্স্যাক্টলি, আমরা এবার গানটা করি, এবং আমি চাই যে এবারের দ্বারা, আমার গানের দ্বারা এবার যেন বাংলাদেশের জন্য একটা গুড লাক হয়ে যায়। বাঘের গর্জন শুনবে বিশ্ব, লড়াই হবে আবার, কাপ আসবে এবার ঘরে, স্বপ্ন সবার, ব্যাটে বলে জমবে খেলা, যাব বহুদূর, চারিদিকে বাজবে শুধু বিজয়েরই সুর,
জিতবো জিতবো আমরা, জিতবো জিতবো আমরা, জিতবো জিতবো আমরা, হে জিতবো জিতবো আমরা। দৌড়া বাঘা এলো। অবশ্যই অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। আবারও আলোচনায় চলে যাব বিশ্বকাপ নিয়ে। বাংলাদেশের যে সবথেকে বড় গর্বের জায়গাটা বলবো সাকিব আল হাসান, তিনি কিন্তু এবং হচ্ছে রোহিত শর্মা, দুজন প্লেয়ার যারা হচ্ছে কিন্তু এখন থেকে সবগুলো আসরে কিন্তু ওনারা অংশগ্রহণ করেছে। এবং গতকালই বিসিবির একটা হচ্ছে এপিসোডে সাকিব বলছিলেন যে এটাই শেষ না, তিনি আরও একটা বিশ্বকাপ খেলতে চান। আমরা দেখি এই পর্যন্ত টি-20 বিশ্বকাপে আসলে কোন কোন প্লেয়াররা সব থেকে বেশি ম্যাচ খেলছে। ওকে, আমি যতদূর জানি যে সাকিব আল হাসান তিনি কিন্তু এই পর্যন্ত 49টা ম্যাচ খেলেছেন হাইয়েস্ট, এবং হচ্ছে উনি কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের কিন্তু হাইয়েস্ট উইকেট টেকারও। রাইট, আচ্ছা, 39টি ম্যাচ খেলেছেন। সর্বোচ্চ হচ্ছে রোহিত শর্মা, তারপরে আছেন সাকিব আল হাসান, উনি 36টা ম্যাচ খেলেছেন। তারপরে আছেন দিলশান, শ্রীলঙ্কান প্লেয়ার। তারপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো, 34টি ম্যাচ খেলেছেন। তারপরে আছেন শহীদ আফ্রিদি। এই যে সাকিব খেলছেন, রোহিত শর্মা খেলছেন, ইন্ডিয়া টিম ইন্ডিয়ার যে পারফরমেন্সে যে ব্যাকআপটা রোহিত শর্মা পান এবং সাকিব আল হাসান, যেটা নিজের থেকে সাকিব থাকাটাই অনেক বড় একটা জায়গা। সেই জায়গায় হচ্ছে বাংলাদেশ দল এবারের যদি বিশ্বকাপটা যদি সাকিবের জন্য শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে আসলে পুরো টিমের দিক থেকে কেমন বলতে পারেন যে একটা প্লেয়ারের জন্য সাকিবকে ট্রিবিউট দেওয়ার জন্য কেমন পারফরমেন্স হতে পারে বাংলাদেশের? আমার কাছে ব্যাপারটা এরকম আসলে মনে হয় না, কারণ বিকজ বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ ভালো করতে চায় এবং আমার মনে হয় না সাকিব এটা লাস্ট বিশ্বকাপ। আই থিংক হি উইল প্লে ওয়ান মোর, আই থিংক হি উইল প্লে ওয়ান মোর, মেবি টু মোর। যদি প্রতি বছর ওয়ার্ল্ড কাপে যদি 2 বছর ব্রেক না হয়, আমার ধরো সাকিব আরও 2টি ওয়ার্ল্ড কাপও খেলে ফেলতে পারে। রোহিত শর্মা হয়তো খেলবেন, বাট রোহিত শর্মার থেকে সাকিবের খেলার চান্সটা বেশি নেক্সট ওয়ার্ল্ড কাপ এবং পরের ওয়ার্ল্ড কাপে। আমার মনে হয় যে সাকিব ইজ এ লিজেন্ড ডেফিনেটলি, এবং বাংলাদেশকে অনেক দিন ধরে সার্ভ করে আসছেন, বাংলাদেশের অনেক সাফল্য এনে দিয়েছেন। ওয়ার্ল্ড কাপটা যদি যে কোনো ওয়ার্ল্ড কাপই, কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপ মেমোরি কিন্তু খুব ভালো নয়। আমরা ওয়ার্ল্ড কাপে কিন্তু সবসময় একটা বড় আশা করে যাই, লাস্ট 50 ইয়ার্সের মেমোরিটা আমাদের ভালো ছিল না। টি-20 ওয়ার্ল্ড কাপে লাস্টে ওয়ার্ল্ড কাপ যে আমরা ভালো করেছি তা বলা যাবে না। সো ওয়ার্ল্ড কাপে বিশেষ কিছু করতে চাইলে সবাই করতে চাইবে, যদি সাকিবের লাস্ট বিশ্বকাপ হোক অথবা না হোক, এবার আসলে সবাই চাইবে যে একটু ভালো করে ফিরে আসতে, ভালো করতে বিশ্বকাপ জিতেছে। এটা প্রাইমারি টার্গেট আসলে সবার সেটাই, সেটা সাকিবের শেষ বিশ্বকাপ হোক অথবা নাই হোক। অবশ্যই 20টা দল অংশগ্রহণ করছে এবারের বিশ্বকাপে। আমরা চলুন দেখে আসি কোন কোন গ্রুপে আসলে কারা কাদের মুখোমুখি হতে যাচ্ছে। শুরুতে গ্রুপ এতে আছে কানাডা, ইন্ডিয়া, আয়ারল্যান্ড, পাকিস্তান, ইউএসএ। গ্রুপ এর কালকে কিন্তু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে, স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে। এবং গ্রুপ এতে কিন্তু ভাইয়া দেখছেন ইন্ডিয়া পাকিস্তান দুটো দলই কিন্তু একটি গ্রুপে আছে, এবং এখান থেকে কেমন হতে পারে রেজাল্ট? আরেকটা কোনটা দল পাকিস্তান ইন্ডিয়া ছাড়া আয়ারল্যান্ডের সম্ভাবনা কি আছে পরের রাউন্ডে যাওয়ার, নাকি কানাডা ইউএসএ থেকে কোনো একটা দল চমক দেখিয়ে ফেলবে? আমার মনে হয় না কানাডা ইউএসএ থেকে কোনো দল চমক দেখাতে পারবে। যদি এই গ্রুপে কেউ আপসেট করতে পারে সেটা আয়ারল্যান্ড হতে পারে, বিকজ আয়ারল্যান্ড এই ফরম্যাটে কিছু ভালো খেলার আছে তাদের দল, তারা নিয়মিত টি-20 খেলছে, ভাইটালি ব্লাস্টগেট খেলেন ইংল্যান্ডে কাউন্টি খেলেন নিয়মিত, এবং কিছুদিন আগে কিন্তু আয়ারল্যান্ড পাকিস্তানকে হারিয়েছিল, সো দে হ্যাড দ্যাট মেমোরি। তারা আপসেট করলে তারাই করতে পারেন, বাট এই মুহূর্তে আমার মনে হয় পাকিস্তান অলসো ভেরি গুড সাইড, যদিও তাদের রিসেন্ট ইংল্যান্ড সিরিজ সাথে ভালো কাটেনি, বাট দের গুড সাইড। এবং ইন্ডিয়া তো আমরা জানি ফার্স্ট রাউন্ড নিয়ে ইন্ডিয়ার কোনো টেনশন নেই, ইন্ডিয়ার টেনশন থাকলে থাকবে শুধু সেমিফাইনাল এবং ফাইনালে। আমরা গ্রুপ বিটা আর একটু দেখব স্ক্রিনে। জি, গ্রুপ বিতে আছে হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া, ওমান, স্কটল্যান্ড। গ্রুপ সিতে তারপরে আমরা দেখব বাংলাদেশ গ্রুপ ডিতে আছে, তার আগে গ্রুপ সিতে আছে আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনি, উগান্ডা, ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ ডিতে বাংলাদেশ, নেপাল, নেদারল্যান্ডস, সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা।
বাংলাদেশের গ্রুপটাকে বলা হচ্ছে আসলে গ্রুপ অফ ডেথের গ্রুপ। কিছুটা কঠিন প্রতিপক্ষ, কিছুটা চমক দেখানোর সম্ভাবনা থাকার কথা। আর নেদারল্যান্ডস, বাংলাদেশ, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকাকে বলা হচ্ছে যে হয়তো বা পরের রাউন্ডে তারা চলে যাবে। ভাইয়া কি মনে হচ্ছে? 2007 সালে যখন আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছিলাম, 50 ইয়ার্স ওয়ার্ল্ড কাপ, ওয়েস্ট ইন্ডিজে খেলছিল, সেখানে কিন্তু আমরা গ্রুপ অফ ডেথে ছিলাম। আমাদের গ্রুপে ছিল শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া, বারমুদা। আমরা দুটি দল কোয়ালিফাই করবে, আর বাকি সবগুলি গ্রুপে কিন্তু ফুল মেম্বার দুটা, আর বাকিগুলি অ্যাসোসিয়েট মেম্বার ছিল। অপেক্ষাকৃত সহজ ছিল। আমাদের গ্রুপটাই ছিল যে বেসিক্যালি গ্রুপ অফ ডেথ। আমরা কিন্তু কোয়ালিফাই করেছিলাম এবং ইন্ডিয়া হেরে গিয়েছিল এই ওয়ার্ল্ড কাপে। আমরা আর শ্রীলঙ্কা ওই গ্রুপতে কোয়ালিফাই করেছিলাম। দিস ইজ এ টাফ গ্রুপ, ডেফিনেটলি টাফ গ্রুপ। বাংলাদেশের জন্য খুব ডিফিকাল্ট হবে সেকেন্ড গ্রুপে কোয়ালিফাই করা, বাট আই ডোন্ট বিলিভ যে বাংলাদেশ পারবে না। এই গ্রুপে কিন্তু বেশ কিছু ভালো দল আছে। সাউথ আফ্রিকা ডেফিনেটলি টপ ফেভারিট, শ্রীলঙ্কাও ভালো দল, রিসেন্টলি আমাদের সাথে খেলেছে। ওই সিরিজটা আমরা প্রস্তুতি ম্যাচে কিন্তু শ্রীলঙ্কাকে নেদারল্যান্ডস হারিয়ে দিয়েছে। এবং নেপালকে আমি হয়তো একটু দূরে রাখবো। নেপাল ভালো দল, বাট আমার মনে হয় এখনো তারা অতটা গুছিয়ে উঠতে পেরেছে। বাট সাউথ আফ্রিকা, নেদারল্যান্ড, শ্রীলঙ্কা দে অল আর গুড টিম, এবং বাংলাদেশে ভালো দল আমি বিশ্বাস করি। আমরাও সেটা বিশ্বাস করছি। সময় হয়ে গিয়েছে বেলামে নিবেদিত ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, SSRM স্টিল ও ADN টেলিকম থেকে ছোট্ট একটি বিরতি নেওয়ার সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি T20 বিশ্বকাপ নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, SSRM স্টিল ও ADN টেলিকম। এবং আমার সাথে আছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং আছেন সঙ্গীত শিল্পী তাসনিম আনিকা। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তাসনিম আনিকা, আপনার কাছে আসবো। এবারে বিশ্বকাপে খেলা যেহেতু আমাদের সময়ের সাথে দেখা গিয়েছে, একটা খুব সকালে আর একটা মাঝামাঝি রাতে, এবং খুব সুইটেবল একটা টাইমে খেলা দেখার প্ল্যান কি? কিভাবে খেলা দেখবেন? অবশ্যই যখনই বাংলাদেশের খেলা হবে তখন বন্ধু বান্ধবদেরকে নিয়ে একসাথে বসে কোথাও একটা রেস্টুরেন্টে বড় স্ক্রিনের মধ্যে দেখার ইচ্ছা আছে। এবং এমন কি হয় যে মানে পাবলিক গ্যাদারিংসে খেলা দেখছেন, খুব ভদ্র জায়গায় খেলা দেখছেন, চারছয় দেখে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়, এমন কি হয়েছে? হ্যাঁ, সব জায়গায় এটা হয়। সেটা রাস্তার মধ্যে যেসব ইলেকট্রনিক্সের দোকানের মধ্যে সবাই ভিড় করে খেলা দেখে সেখানে বলেন, বা কোনো একটা শপিং মলে বলেন, আপনি কোথায় যাবেন, যেখানে থাকবে সেখানেই সবাই একসাথে চিৎকার করে উঠবে যখনই বাংলাদেশ ভালো খেলবে। খুব স্মৃতি আছে নাকি যে বাংলাদেশের জয়ের একটা মুহূর্ত, খুব সুন্দর একটা সময় হচ্ছে, একদম হই হুল্লোড় করে? এবার আমারও কিন্তু এমনটা আছে যে আমি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, রাস্তায় একদম রং খেলে ইংল্যান্ডকে যখন বাংলাদেশ হারালো এবং আমরা হচ্ছে গিয়ে সুপার 8-এ আমরা কোয়ালিফাই করলাম, তারপরে হচ্ছে একদম 2015 বিশ্বকাপে, তারপরে কিন্তু পুরো রাস্তা একদম র্যালি হয়ে গেল রং খেলে, অসাধারণ মুহূর্ত। এই মুহূর্তগুলোর জন্যই কিন্তু আসলে আমরা ক্রিকেট পাগল জাতি এবং অপেক্ষা করি যে এত আলোচনা, এত সমালোচনা, মানে সবাই হয়তো বা কথা বলেন যে সমালোচনাটা একটু বেশি হয় বাংলাদেশ ক্রিকেট খেলা হলেই, কিন্তু ভালোবাসার জায়গাটা থেকেই হয়তো বা এত বেশি সমালোচনা হয়। ভালোবাসার সবার কি মনে হয় নাকি? না, আমি আসলে দুটির মধ্যে দিয়ে গিয়েছি, অভিজ্ঞতাটা আমার খুব ভালো মতই আছে। সমালোচনা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আমার মনে হয় আমরা যেহেতু খেলাটা গ্রহণ করি, এই খেলাটা আমাদের নিজেদের স্পোর্টস, আর দেশটাও তো আমাদেরই, মানে দলটাও তো আমাদের সবার নিজেদের দল। বাংলাদেশ দলটা তো আমার আপনার সবার আমাদেরই দল, তো এই দলটার প্রতি আবেগটা একটু বেশি থাকে। সামটাইমস একটু আবেগের বাড়াবাড়ি করতে যে আমরা আসলে অনেক সময় মানে অনৈতিকভাবে কিছু সমালোচনা করি, which is not right। সমালোচনা করার অ্যাবসলিউটলি অধিকার সবারই আছে, বাট সেটা আসলে কিছু সমালোচনা আসলে আমরা মাঝে মাঝে মাত্রা ছাড়িয়ে ফেলি, which is not bad, not good। আর কিছু জিনিস আছে যে সমালোচনাগুলি টিমকে হার্ট করে, আমরা সামটাইমস জেনে বুঝে করি, সেটা আসলে আমার সমর্থক হিসেবেও আসলে আমাদের অনেক দায়িত্ব আছে, যেহেতু তারা কিন্তু 11 জন মাঠে কিন্তু বাংলাদেশকেই আসলে প্রতিনিধিত্ব করছেন। স্পেশালি যখন আমরা ওয়ার্ল্ড কাপের মতো সফরে যাই, মানে ওয়ার্ল্ড কাপ খেলতে যাই, তার আগে আমি এই জিনিসটা রিসেন্টলি খেয়াল করছিলাম আজ 3-4 বছর ধরে। তখন এত কিছু শুরু হয়, আমরা যতই টিমকে আমরা মোটিভেট করার চেষ্টা করি, এগুলো
মাথায় না নিতে কান নিতে, কিন্তু কিছুটা হলো টিমের মধ্যে এটা ইফেক্ট প্রভাব পড়ে যায়। অবশ্যই এটা একদমই ঠিক না। আমরা চেষ্টা করব আমাদের টিমকে সবসময় বুস্ট আপ রাখার। আমরা দেখব আমাদের বিশ্বকাপে বাংলাদেশ দলের যে খেলাগুলো আছে সেগুলো কবে কবে। প্রথমেই বাংলাদেশের টুর্নামেন্ট শুরু হচ্ছে বলা যায় 8 জুন থেকে সকাল 6:30টায় গ্র্যান্ড প্রেস স্টেডিয়ামে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে, খুব ক্রুশাল একটা ম্যাচ বাংলাদেশের জন্য। তারপরের খেলা 10 জুন রাত 8:30টায়, সেটা নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হবে, বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার ম্যাচ। ইটস এ বিগ ম্যাচ টু। তারপরে গ্রুপে বাংলাদেশের জন্য খেলাটা হচ্ছে 13 জুন নেদারল্যান্ডসের বিপক্ষে, সেটাও রাত 8:30টায়, সেটা কিংস্টাউনে অ্যারেন্স ভ্যালি স্টেডিয়ামে। পরের খেলাটা একদম গ্রুপ পর্বে বাংলাদেশের যে লাস্ট খেলাটা আছে সেটা 17 জুন, সেটা আবার ভোরে 5:30টায়, সেটাও কিংস্টাউনে, বাংলাদেশ এবং নেপাল খেলবে, সম্ভবত ঈদের দিন। সম্ভবত। আমরা এখন একটু নিউ ইয়র্কে চলে যাব, কারণ সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ হীরা। আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের বিশ্বকাপের বিশেষ আয়োজনে। বাংলাদেশের ভারতের সাথে আজকে খেলাটা আছে আর কিছুক্ষণ পরেই, আর 1-2 ঘন্টা পরে খেলাটা শুরু হবে। ড্রপ ইন পিচে বাংলাদেশ প্রথমবারের মতো খেলছে। আব্দুল্লাহ হীরা, সেখানকার বিশ্বকাপ আমেজটা কেমন দেখছেন? ভারত প্রতিপক্ষ, বাংলাদেশের প্রস্তুতিটা আসলে কেমন? যারা মাহবুব, ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ যে দুজন গেস্ট আছেন, দুজনই খুব ঘনিষ্ঠ, হাবিল বাশার সুমন এবং আনিকার সঙ্গে অনেক শো করার সুযোগ হয়েছে। হাবিল বাশার সুমন দীর্ঘদিনের আমাদের সঙ্গে যারা অনেকদিন ধরে কাজ করে ঘনিষ্ঠতা। যেটি বলছিলেন, আপনার অনুষ্ঠানের নামটাই হলো ব্যাটে বলে বিশ্বকাপে, একেবারেই তাই, যে 4 ছক্কার যখন বিশ্বকাপ, ব্যাটে বলে বিশ্বকাপ। কিন্তু নিউ ইয়র্ক তেমনটা কাঁপছে না। আইসিসির একটা নতুন বলা যায় একটা টার্গেট, যে এই অঞ্চলে ক্রিকেটটার একটা জনপ্রিয়তা বাড়ানো কিভাবে যায়, যে কারণে নিউ ইয়র্কে তারা সিগনেচার ম্যাচ, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ রেখেছে, সেই সঙ্গে বাংলাদেশের ম্যাচ রেখেছে। মানে যেসব দলের এই অঞ্চলে দর্শক পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সব ম্যাচ কিন্তু রেখেছে। বাংলাদেশের যে ম্যাচটি রয়েছে আর কিছুক্ষণ বাদে ওয়ার্ম আপ ম্যাচ ভারতের বিপক্ষে, সেই ম্যাচটি আসলে ওয়ার্ম আপ ম্যাচে দুদলই চাইবে নিজেদের অবস্থান, অর্থাৎ আত্মবিশ্বাসের জায়গাটা বাড়িয়ে নিতে। বাংলাদেশের যে সমস্যাটা রয়ে গেছে সেই সমস্যাটা কিন্তু একেবারেই হাবিল বাশার সুমন অবশ্যই মানবেন যে সেই সমস্যাটা হলো ব্যাটিং সমস্যা। টি-20 ফরম্যাটটাতে এই ব্যাটসম্যানদের কিন্তু একটা বাড়তি মানে কনফিডেন্স লাগে, যে কনফিডেন্সের মধ্য দিয়ে ম্যাচ জয়ের একটা সুযোগ পেলেই কাজে লাগানো, সেটা বাংলাদেশ আসলে অন্যান্য দলের তুলনায় কম দেখাতে পারে। সেইটা লাস্ট সিরিজেও আমরা দেখেছি, যদিও লাস্ট সিরিজের শেষ ম্যাচটা বাংলাদেশের বেশ আশা জাগানিয়া ম্যাচ, যেটি মনে করে যে বাংলাদেশ ওই রকম সামর্থ্য রাখে, কিন্তু আগে যে দুটি ম্যাচ সেটি হেরে যাওয়াটাও আসলে খুব বেশি সঙ্গে দর্শকদের কনফিডেন্সের সঙ্গে কোনো কিছুর সঙ্গে যায়নি। ইউএস এর সঙ্গে হেরে গিয়েছিল সিরিজটি 2-1, তবে সেটা আসলে এখন আর ভাবার কিছু নেই। ভারতের বিপক্ষে যে ম্যাচটি ওয়ার্ম আপ, সেই ম্যাচটি ওয়ার্ম আপ ম্যাচে নিজেদের আত্মবিশ্বাস বাড়ানোর ম্যাচ। আমরা নেট প্র্যাকটিসে দেখছিলাম যে বাড়াচ্ছে। আমরা টপ অর্ডারে এখনো, অর্থাৎ ওপেনিং ব্যাটসম্যানের এখনো যে ব্যাটসম্যানদের কিন্তু আত্মবিশ্বাসটা দেখছি কম। সেখানে টপ মিডল অর্ডারে তাওহিদ হৃদয় এখন দুর্দান্ত একটা আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। যে বোলিং এ যেটি আমরা লাস্ট সিরিজের শেষ ম্যাচটায় দেখেছি, মুস্তাফিজ তার মানে স্পেলটা দেখাতে পেরেছেন, তিনি ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। তো সব মিলিয়ে যেটা হয়েছে, ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস দরকার। টি-20 ফরম্যাটটাই এরকম যে ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসটা থাকলে তাদের অর্থাৎ সুযোগ কাজে লাগানোর সুযোগ থাকে। যেটি হাবিল বাশার সুমন বলছিলেন, যে একটু আগেই বলছিলেন যে আমাদের আসলে সমালোচনাটা অনেক সময় বেশি হয়ে যায়। আমি এই জায়গাটায় অবশ্যই একমত যে সমালোচনা বেশি হয়, কিন্তু আমি অনেক সময় ভাবি কেন তা হয় দর্শকদের ক্ষেত্রে। যেহেতু গণমাধ্যম কর্মী, দর্শকদের সঙ্গে অনেক কথা হয়, এক্সপার্টদের সঙ্গে কথা হয়, সেই জায়গায় আমরা দেখি যে আমরা আসলে যখন স্টার্ট করেছিলাম হাবিল বাশার সুমনরা, আমরা যদি বলি 2007 বিশ্বকাপে যে ঝড় তুলেছিলেন ভারতকে হারিয়ে, এরপরে কি এক্সপেকটেশন বাড়তে শুরু করে। আসলে বাংলাদেশ আগে ম্যাচ দেখতো, ম্যাচ ভালো খেলার টার্গেটে দর্শকরা, বা ম্যাচ একটা দুটা জিতলেই অনেক উত্তাপ ছড়াতো। এখন বাংলাদেশের দর্শকরা ম্যাচ দেখতে চায়, আসলে ফাইটার, ম্যাচ বাই ম্যাচ দেখতে চায়, একটা টার্গেট সেট করে বাংলাদেশ খেলবে টুর্নামেন্ট, এটা চায়। যে যখন এটা পায় না, তখন আসলে বাংলাদেশের দর্শকরা তীব্রভাবে কষ্ট পায় এবং নানামুখ সমালোচনা করে, যেটি আসলে খেলোয়াড়দের সঙ্গে যায়ও না, খেলোয়াড়দের যেটি খুব খাটো করে, এটা অবশ্যই আমরা মানবো। এটাও মানতে হবে যে আমাদের আসলে মানে এখন আর মাঠে ম্যাচ দেখতে চায় না, মাঠে বাংলাদেশ দল
একটু ভালো খেলুক বা জয় পেলে হলো, না হলে নাই। বাংলাদেশের দর্শকরা চায় আসলে ম্যাচ বাই ম্যাচ। একদমই তাই আব্দুল্লাহ হীরা, আমি নিশ্চিত পুরোটা সময় আমাদের সাথে থাকবেন। আমরা ম্যাচ শেষেও বাংলাদেশের পারফরমেন্স নিয়ে আরো বেশি দেখতে পারবো আসলে প্রস্তুতিটা কেমন হলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা ফিরছি হাবিবুল বাশার সুমন আপনার কাছে। বাংলাদেশ ভারতের সাথে যে আমরা যদি দেখি টি-20তে এখন পর্যন্ত 13টা ম্যাচ খেলেছে বাংলাদেশ ভারত এবং মাত্র একটিতে জয় আছে ভারতের সাথে। যেহেতু ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ মানে কিন্তু এখন একটা আলাদা হাইপ তৈরি করে এবং এই ম্যাচগুলোতে আমাদের সাথে যে হাইয়েস্ট রান টেকার্সরা ছিলেন বিরাট কোহলি, ইন্ডিয়া থেকে রোহিত শর্মা, তারা কিন্তু এখনও খেলছেন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা গিয়েছে যারা হাইয়েস্ট রান টেকার্সরা ছিলেন তারা কিন্তু এখন অনেকেই খেলছেন না। আমরা জানি বাংলাদেশ ইন্ডিয়া ভার্সেসে সাব্বির অসাধারণ খেলেন, সাব্বিরের রানিং অনেক বেশি ছিল এবং আরও যারা ছিলেন তারা কিন্তু এখনও ফর্মে নেই। এই যে আমরা হারিয়ে ফেলছি, ইন্ডিয়ার জায়গা থেকে কিন্তু তারা তাদের প্লেয়ারটাকে ধরে রাখতে পারছে, বাংলাদেশের জায়গা থেকে কিন্তু আমরা তাদেরকে হারিয়ে ফেলছি। শুধুমাত্র ইন্ডিয়ার সাথে ম্যাচের যদি আমরা তুলনা করি তাহলে মানে এটা আসলে কেন হয়? এটা সিম্পল, ইটস টোটালি আপ টু দ্য প্লেয়ার্স। জি জি, কোন প্লেয়ার সাকিব আল হাসান কি হারিয়ে গেছে? তামিম ইকবাল কি হারিয়ে গেছে? মাহমুদুল রিয়াদ কি হারিয়ে গেছে? হারেনি। তারা পারফর্ম করেছে। তাদের এই যে জায়গাটা, স্টেজটা, এটা কিন্তু পারফর্ম না করলে আপনি টিকতে পারবেন না। আপনি যে কোনো স্টেজ যান, ইভেন আপনি গান গেতে যান, সেখানে আপনি ভালো না গান না গেলে কিন্তু অন্য কেউ এসে আপনার জায়গা নিয়ে নেবে। আমরা কিন্তু বারবারই বলি যে আমাদের পাইপলাইনের প্লেয়াররা কিন্তু কমে যাচ্ছে। আমাদের এমনিতে প্লেয়ার নেই, সেখানে যে প্লেয়ার ভালো করছে তাকে কোন দুঃখে কেউ কাছে রাখবে না। ইটস টোটালি আপ টু দ্য প্লেয়ার্স। আপনার রোহিত শর্মা, বিরাট কোহলি দিনের পর দিন কিন্তু তাদের পারফরম্যান্স আরো এগিয়ে নিয়েছে, লেভেল আপ হচ্ছে। এবং বিরাট কোহলির কারেন্ট যে পারফরম্যান্স, সে আইপিএল এ যেরকম ভাবে খেললেন এবং স্ট্রাইক রেট আরো বেড়েছে, এক্স্যাক্টলি আরো বেড়ে গিয়েছে এবং বিশ্বকাপে আসছেন একটা যে জানান দেয়া বিশ্বকে যে না আমি আসছি, আমরা প্রস্তুত। এই জায়গাটা থেকে আমাদের আসলে এক্স্যাক্টলি এটা টোটালি প্লেয়ারদের এই ব্লেমটা কিন্তু ব্লেম বলবো না, এই দায়টা খেলোয়াড়দেরই নিতে হবে। কারণ এখানে পারফরম্যান্স কিন্তু তাদেরই করতে হবে, টিকে থাকতে হবে তাদেরকে, তাদের পারফরম্যান্স আরো ভালো করতে হবে। আমাদের সাকিব যখন স্টার্ট করেছিল, সেই সাকিবের পারফরম্যান্স এখনকার সাকিব পারফরম্যান্স তো অনেক বেশি। তিনি কিন্তু নিজেকে দিন দিন আরো উপরে নিয়ে গেছে। আজকে পারফর্ম করে সেখানে দল থেকে হারিয়েও যায় না, বাদও পড়ে না। এটা আসলে দায়টা আসলে যিনি বাদ পড়েছেন, যিনি দলে নেই, সম্পূর্ণ তার উপরই। কারণ এখন কিন্তু খেলাদের সুযোগটা অনেক বেশি। আগে আমরা যখন খেলেছি তখন কিন্তু ন্যাশনাল টিমে বাদ পড়লে আসলে সুযোগ খুব একটা থাকতো না। এখন কিন্তু ফিরে আসার জন্য অনেক স্টেজ আছে, টুর্নামেন্ট আছে, এই দল আছে, অনেক সুযোগ আছে। সেখানে যদি আপনি আপনার নিজেকে ঠিক রাখতে না পারেন, আমাদের আসলে দুর্ভাগ্য এটাই, আমাদের এখন সাকিব তামিমের পরে যাদেরকে হালটা ধরার কথা ছিল, প্লেয়ার লাইক সৌম্য সরকার এখনও খেলছেন, বাট ইজ নট সেটেল ডাউন। তামিমের মধ্যে সাকিবের সেটেল প্লেয়ার না। সাব্বির রহমান হারিয়ে গেছেন, আরো কিছু খেলা, নাসির হোসেন হারিয়ে গেছেন। এই সময়টা কিন্তু তাদের খেলার কথা ছিল। সেটাই আমরা আরো বেশি আলোচনা করব, আরো অনেক কথা হবে, কিন্তু আরেকটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে। বেলামে ব্যাটে বলে বিশ্বকাপে আয়োজনের আমরা আসছি কিছুক্ষণ পর। আবারও স্বাগত জানাচ্ছি টি-20 বিশ্বকাপ নিয়ে আমাদের বিশেষ আয়োজন বেলামে ব্যাটে বলে বিশ্বকাপে অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব এবং আমার সাথে আছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং সঙ্গীত শিল্পী তাসনিম আনিকা। দীর্ঘক্ষণ ধরে আমরা আসলে তাসনিম আনিকা আপুর কথা শুনছি না। এবারের বিশ্বকাপে এবং ক্রিকেটে প্রিয় প্লেয়ারকে? এবারের বিশ্বকাপে প্রিয় প্লেয়ার অফকোর্স মুশফিক। মুশফিক তো খেলছেন না। খেলছে না? না। তাহলে আর কে? টি-20 বিশ্বকাপ, আমরা ওয়ানডে বিশ্বকাপ থেকে চলে এসেছি। ও তাহলে আর কে? তাহলে বোঝা যাচ্ছে যে মুশফিককে মিস করবেন। আমি জানি তামিম আমার তামিম ফেভারিট অ্যাকচুয়ালি, তামিম ইকবাল। বাট যেহেতু তামিম ইকবালও খেলছে না, মুশফিকও খেলছে না, তাহলে আসলে আমার পছন্দের আর কেউ নাই, কেউ থাকলো না। ভেরি ভেরি ডিপ্রেসিং। আমরা আশা করব যে হ্যাঁ, আমরা কিন্তু আমাদের টিমে কিন্তু খুব ভালো ভালো ইয়াং ড্যাশিং স্মার্ট প্লেয়ার্সরা আছে এবং এবার সবগুলো খেলা কিন্তু দেখতে হবে। সবগুলো মানে হ্যান্ডসাম স্মার্ট ড্যাশিং যারা আছে তারা তো সবাই মোস্টলি বিবাহিত, তো আমার কি দরকার? না, মুশফিক তামিম ইকবালও তো বিবাহিত। ঠিক আছে, ভালো লাগার জায়গাটা থেকে খেলা আমার অনেক পছন্দ। না, অবিবাহিত প্লেয়াররাও কিন্তু আমাদের আছে, সেটার জন্য কিন্তু অবশ্যই ম্যাচগুলো দেখতে হবে নাকি? ভালোবাসা সুমন কি বলেন? অবশ্যই এটার জন্য কিন্তু তাহলে কিন্তু একটা দর্শক আমরা অবশ্যই পেয়ে যাচ্ছি, একদম হার্ডকোর দর্শক পেয়ে যাচ্ছি। না, আমার মনে হয় বাংলাদেশে খেলার দর্শক আমি ওনাকে আমরা সবসময় পাবো। অবশ্যই অবশ্যই এটা পেতেই হবে।
এটার জন্য হলেও কিন্তু এবারে বিশ্বকাপে সবগুলো খেলা দেখতে হবে। সেটার জন্য আমরা দেখব যে কালকে থেকে যে বিশ্বকাপটা শুরু হচ্ছে সেখানে কোন কোন ম্যাচগুলো আছে। কালকে অবশ্যই হোস্ট যারা তাদের খেলা দিয়ে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ, ইউএসএ এবং কানাডা। সেটা শুরু হচ্ছে বাংলাদেশ সময় সকাল 6:30টায় ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে। আমরা জানি যে এই ম্যাচে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আছে, ডালাসে কিন্তু ঝড় বৃষ্টিটা প্রবল হচ্ছে। সেটা উত্তরে যদি খেলাটা শুরু হয় অসাধারণ হবে। তারপরে রাতে কিন্তু আরেকটা খেলা যাচ্ছে, সেটাও কিন্তু আরেক হোস্ট ওয়েস্ট ইন্ডিজ এবং পাপুয়া নিউ গিনি, সেটা হচ্ছে আবার প্রভিডেন্স স্টেডিয়ামে। এবং এর আগে কিন্তু একটা ওপেনিং সেরেমনিও হবে ওয়েস্ট ইন্ডিজে। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু মানে আমার কাছে, আমি পার্সোনালি বলবো আমার জন্য এবার একটা ডার্ক হর্স টিম হতে পারে। তারা কিন্তু গতবারের ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারেনি এবং তাদের মাঝে কিন্তু একটা জেদ কাজ করছে হয়তোবা যে আমরা আরেকটা চমক দেখে হয়তোবা তৃতীয় বিশ্বকাপটা নিয়ে নিতে পারি কিনা নাকি। দে আর ক্যাপেবল ডেফিনেটলি। আই মিন এবং ড্যারেন স্যামি কিন্তু আবার হচ্ছে গিয়ে দুটো বিশ্বকাপ জয়ের পর এই টিমটার সাথে কিন্তু যুক্ত হয়েছেন কোচ হিসেবে। এবং ওয়েস্ট ইন্ডিজ দলটার সবচেয়ে বড় যে সমস্যা ওদের জেলিংটা, যেহেতু একটা খেলার একটা আইল্যান্ডের থেকে আসেন এবং দল হিসেবে আসলে ওরা কম খেলে, সবাই তো ফ্রান্স ক্রিকেট বেশি খেলে, বাট মোস্ট ক্যাপেবল টিমস। ওদের দলটা দেখেন সবাই ফ্রান্সের ক্রিকেটে প্রথম যখন মানে দলগুলি টিম করে, ফ্রান্সের টিমগুলি থাকে, ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারগুলি সব দলেই কিন্তু থাকেন, তার মধ্যে ভেরি মাচ ক্যাপেবল। আর ওয়েস্ট ইন্ডিজের খেলা হচ্ছে তাদের মধ্যে একটা তো সেটব্যাক কাজ করেছে, গত ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি, 50 ওয়ার্ল্ড কাপ, সেটা তাদের মনের মধ্যে একটা কষ্ট তো আছে। তারা ডেফিনেটলি চাইবেন যে এই ওয়ার্ল্ড কাপটা নিজেদের করে নিতে চাইবে। আমাদের অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে আমরা চলে গিয়েছি। আমাদের সাথে একজন সঙ্গীত শিল্পী আছেন, সঙ্গীত শিল্পীর একটা গান না শুনে আসলে আমরা যেতে চাইবো না, বিশ্বকাপটা শুরু করতে চাইবো না। তাসনিমা আনিকা, আপনার কাছ থেকে একটা গান শুনতে চাই এখন। চলেন গান শুনি। লেটস গো। ওকে, যেহেতু ক্রিকেট শুরু হচ্ছে তো ক্রিকেটকে নিয়ে গান করি। অবশ্যই। তারা না একটু লিরিক্স বাইর করে, আমার বয়স হয়ে যাচ্ছে তো আমি ভুলে যাই। রাইট। চার ছক্কা হই হই বল গড়াইয়া গেল কই, 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 ব্যাটে বলে জমবে লড়াই খুশির সীমা নাই, দেখবে দুনিয়া চলবে খেলা একই সাথে সবাই, নাই নাই বাধা যে নাই, যাই যাই এগিয়ে যাই, চলো সবাই একই সাথে বিজয়ের নিশান উড়াই, চার ছক্কা হই হই বল গড়াইয়া গেল কই, চার ছক্কা হই হই বল গড়াইয়া গেল কই, চার ছক্কা হই হই বল গড়াইয়া গেল কই, চার ছক্কা হই হই বল গড়াইয়া গেল কই। এক্স্যাক্টলি, অসাধারণ। এবং বিশ্বকাপে বাংলাদেশ বিশ্বকাপে খেলছে, এই গানটা ছাড়া আসলে বিশ্বকাপ শুরুটা হতেই পারে না। আমাদের হাতে একদমই সময় শেষ হয়ে গিয়েছে। আমরা বিদায় নেব বেলামে নিবেদিত ব্যাটে বলে বিশ্বকাপে অনুষ্ঠানে। আগামীকাল একই সময়ে চোখ রাখুন ডিবিসি নিউজের পর্দায়।